আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমাদের গল্পগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন। এটা আমরা আশা করি, কারণ আমরা যেহেতু প্রফেশনাল না, তাই আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি বা বেল বাটনটি আপনারা প্রেস করে দিবেন, যাতে ভিডিও আপলোড হলেই আপনারা পেয়ে যান। সর্বোপরি আমাদের সাথে থাকবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghanta@gmail.com। এটা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। এখন আমি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। প্রথম যে ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো, ঘটনাটি আমার এক ফ্রেন্ডের দাদা কাহিনী। তো ফ্রেন্ডের দাদার বাবার কাহিনী আর কি এটা। তো সাল বলতে গেলে আপনার 1950-55 এই আশেপাশে। তো তখন আপনার চারিদিকে তো কাজ বলতে কৃষিকাজই ছিল। তো আমার ফ্রেন্ডের বড় বাবাই হবে হিসাবে, বড় বাবা যখন কাজ করত, তো কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করত। তো এমনি একদিন উনি কাজ করে আসছে। তো আসার পরে বাসায় আপনার সন্ধ্যাবেলা, তো সেদিন তার মেজাজটা অনেক খারাপ ছিল। স্বাভাবিক ব্যাপার, আপনার সব সময় তো মানুষের মন মেজাজ একরকম থাকে না। তো উনি বাসায় আসার পরে ওনার যে ওয়াইফ, উনি পানি নিয়ে আসলো। তো পানি নিয়ে আসার পরে ওনার সাথে মানে দুই এক কথায় তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল। যেহেতু তার মন মেজাজ আগে থেকে খারাপ ছিল, তো উনি মানে এমনই রাগ হয়েছে যে হাতের সামনে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে সে তার ওয়াইফের মাথায় আঘাত করে। তো আঘাত করার ফলে আপনার মাথাটা ফেটে যায়, ফেটে রক্ত বেরোনো শুরু হয়। এর মধ্যে ওই তার মা এই শব্দ পেয়ে ঘর থেকে বাইরে এসে দেখে যে তার ছেলের হাতে লাঠি, রক্ত মাখা, এবং তার বৌমা আপনার মাটিতে পড়ে আছে। সে মানে অনেক চিলাচিলি করতেছে, যেহেতু স্বাভাবিক ব্যাপার মাথা ফেটে গেছে আর অনেক রক্ত বেরিয়েছে। তো সেই আগের কালে মানুষের তো এত ডাক্তারি বা আপনার চিকিৎসা সম্পর্কে এত ধারণা ছিল না। তো উনি কী করছে, উনি ভালোর জন্য উনি চিন্তা করলো যে ওনার বাসায় আর কি একটা যাতে রক্ত থামে, এটা একটা মানে গাছের ওষুধ বলতে পারেন। তো ওইটা লাগাই দিলে হয়তো বা রক্ত থেমে যাবে, উনি এটা চিন্তা করছে। যেহেতু উনিও বয়স্ক মানুষ, আর ছেলে যেহেতু করেই ফেলছে একটা অ্যাক্সিডেন্ট, এখন যেভাবে হোক এটা থামাইতে হবে রক্ত, তার শুধু এইটা চিন্তা ছিল। তো সেই জিনিসটা রাখছে আপনার হলো পাকের ঘরে। তো গাছগাছালি দিয়ে বানানো জিনিস, ওইটাও আপনার দেখতে অনেকটা লাল ছিল, আর সাথে ছিল আপনার গুঁড়ামরিচের ডিব্বাটা, শুকনা মরিচ গুঁড়া করে যেটা রাখা হয়। তো ভুলে, তখন তো আর কারেন্ট ছিল না, সে কুপি নিয়ে গেছিল। তো ভুলে সে অন্ধকারের মধ্যে, কুপিতে তো তেমন একটা আলো হয় না, ভুলে সেটাই না ওর মাথায় যখন দিয়ে দিছে, তখন তো আরও বিকট চিৎকার। স্বাভাবিক ব্যাপারটা, কাটা জায়গায় যদি আপনি মরিচেরি লাগাই দেন তাহলে কীরকম হতে পারে। তো এইটা মানে একদম
এত জোরে চিৎকার যে আশেপাশে লোকজনও দুই একজন চলে আসছে যে কি হয়েছে। তো এটা হওয়ার পর তো আপনার সে কিছুক্ষণ পরই তার কোনো আর সেন্স নাই। তো এইভাবে তখন তো প্রায় সন্ধ্যা হয়। তো সবাই চিন্তা করলো যেভাবে হোক ওনাকে কোনো হসপিটালে বা আপনার ওই কি বলে কোনো ডাক্তার আশেপাশে, তো তখন তো এই অবস্থা ছিল না, কবিরাজ ছাড়া কোনো উপায় নাই। তো তারা কবিরাজকে খবর দিল এবং ওদিক দিয়ে পুলিশের কাছেও খবর পৌঁছে গেছে যে ওই জায়গায় এরকম একটা কাণ্ড হয়েছে, ঘটনা ঘটছে আর কি। তো কবিরাজ এসে তো দেখে সে আর জীবিত নাই, মারা গেছে। তো এলাকাবাসী যখন জিজ্ঞেস করলো যে কিভাবে হয়েছে, তখন মানে ওনার মা, মানে আমার ফ্রেন্ডের দাদার বাবা, মানে বড় বাবা, আর ওনার মা বলল যে পানি আনতে যায়া আপনার কলপারে স্লিপ কাটা আপনার ওই চাপ কলের সাথে বাড়ি লেগে মাথা ফেটে গেছে, এইভাবে মারা গেছে। তো যা গ্রামবাসী চিন্তাগুলো হইতেই পারে। তো তখন তো খুব রাস্তাঘাট অত ভালো ছিল না। তো পুলিশ আসতে আসতে মোটামুটি রাত আপনার 8টা-9টা বেজে গেছে। তো পুলিশ আসার পরে পুলিশ দেখলো, দেখার পরে জিজ্ঞেস করলো যে কিভাবে হয়েছে। তখন আমার এই ফ্রেন্ডের বড় বাবা বলতেছে যে চাপ কলতে পানি আনার সময় আমরা পা পিছলে চাপ কলের সাথে বাড়ি খায় মাথা ফেটে গেছে। ওনার মাকেও জিজ্ঞেস করলো যে কীভাবে হয়েছে, উনি একই কথা বলল। তো ওনার আবার যে বড় বাবা যে দাদি, উনি আবার তখন জীবিত ছিল। তো পুলিশ তাদের কথা তেমন একটা বিশ্বাস করতেছিল না। তো চিন্তা করলো তাহলে এই বয়স্ক মানুষটাকে জিজ্ঞেস করি, উনি যা বলবে সেটাই আমরা সঠিক মেনে নিব। তো বড় বাবার যে দাদি, ওনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মুরব্বী আপনি বলেন তো আসলে ঘটনাটা কি, আপনি যেটা বলবেন আমরা সেটাই মেনে নিব। এখন তো মনে করেন নাতিকে বাঁচাইতে হলেও এখানে মিথ্যা কথা তাকে বলতে হবে। সে এইভাবে অনেক নামাজি ছিল, প্লাস আপনার গ্রামের মানুষ তার থেকে এসে দোয়া নিত। এখন তো তার নাতির কথা চলে আসছে এখানে। তো সেও তার নাতি এবং তার বউর কথা অনুযায়ী বলল যে চাপকল থেকে পানি আনার সময় আপনার চাপকলের ওখানে পিছলা খায়া মাথা ফেটে গেছে। তো যাই হোক, পুলিশ সেটাই বিশ্বাস করে লাশটাকে একটা নৌকায় উঠাইলো। তো ওই বাড়ি থেকে একজনকে নিল যে বাড়িতে আপনার মার্ডারটা হয়েছে, আর এক মাঝি, 2জন পুলিশ আর একজন মুরব্বী, সে আর কি ওই যেখানে আপনার সদর এই ঘটনাটা ঘটছে শরীয়তপুরে আর কি, ওই সদরে উনি যাবে। তো যাই হোক, আপনার রওনা দিল নৌকা, যেহেতু পোস্টমর্টম করে লাশ আবার তারা বুঝাই দিবে, এই জন্য বাসা থেকে একজন লোক তাদের সাথে গেল। তো নৌকা চলতেছে। তো মনে করেন যে নৌকা দিয়ে গেলেও প্রায় 4-5 কিলো পরে আপনার শহর পড়বে, যেখানে থানা। তো 1-1.5 মাইল যাওয়ার পরে দেখতেছে যে 2টা লোক আপনার পাড়ের থেকে ডাকতেছে যে ভাই, মাঝি ভাই, আমাদেরকে একটু নৌকায় নিয়ে যাও, আমরা বিপদে পড়ছি। তো নৌকায় তো পুলিশ ছিল। তো পুলিশ বলতেছে যে 2টা লোক মনে বিপদে পড়ছে, ওদেরকে নিয়ে নাও। তো মাঝি বলল না, ওদেরকে নেওয়া যাবে না। তখন পুলিশ বলল কেন নেওয়া যাবে না কেন?
তখন মাঝি বলল যে এই দেখেন, এখানে আপনার 1-1.5 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, এই দুইটা লোক কোত্থেকে আসলো? আমরা তো রাত বিরাতে নৌকা চালাই, আমরা অনেক কিছু দেখি, এই দুইটা মানুষ না। আপনি বুঝতে পারছেন? তো এই কথা বলার পর পুলিশ আর কিছু বলল না। তো তাদের নৌকা চলতেছে, সাথে সাথে তারাও পাড়ের সাইডে হাঁটতেছে আর বলতেছে যে মাঝি ভাই আমাদেরকে নিয়ে যাও। তো অনেক বলার পরে তখন পুলিশ একটু ধমকের স্বরেই মাঝিকে বলে, ওদেরকে নিয়ে নাও, ওরা মনে সত্যি বিপদে পড়ছে। তার মাঝি আর কি করবে, যেহেতু পুলিশের কথা, এখন সে একটু রাগান্বিত হয়ে গেছে। আর আপনার পুরা নৌকা একটা হারিকেন ছিল, সেটা ছিল মাঝির সামনে হারিকেনটা। তো মাঝি নৌকা ভিড়াইলো, ভিড়ানোর পরে তারা নৌকায় উঠল, কিন্তু তারা যতই চেষ্টা করছে তাদের মুখ দেখার, তারা পুরা শরীর দেখতে পারতেছে মানুষের মতোই, কিন্তু তাদের মুখটা দেখতে পারতেছে না। যাই হোক, একজন আপনার পায়ের দিকে বসছে, আরেকজন হলো মাথার দিকে বসছে। তো যেই নাকি আপনার পায়ের দিকে বসছে, ওনার পেছনটা হলো মাঝির দিকে, মানে ওর পেছনে হলো হারিকেনটা, তো তার চেহারা দেখা যেতেছে না। আর ওই পাশে যে বসছে মাথার দিকে, ওই সে তো পুরাই অন্ধকার। ওই পাশে হলো আপনার ওই মুরব্বি যে শহরে যাবে, আর হইলো লাশের সাথে যে আসছে উনি, আর এই পাশে হইলো দুজন পুলিশ মাঝির সাথে। যেহেতু নৌকা অনেক বড় ছিল, একটু ছড়ায় ছিটায় বসছে তারা। তো নৌকা চলতেছে, তো মাঝে মধ্যে খটখট মটমট শব্দ, পানির শব্দ। তো ওই যেই লোকটা আপনার শহরে যাবে, উনি প্রথমে একটু সন্দেহ করছে যে শব্দ কোত্থেকে আসতেছে। পরে চিন্তা করলো হয়তো বা নদীতে নৌকা যাইতেছে, স্রোতের শব্দ আছে, তারপরে আপনার বইটার শব্দ, বইটার সাথে যে রশিটা লাগানো থাকে সেটাও মটমট করে, এগুলো শব্দ হয়তো বা তারা চিন্তা করতেছেন। তো এটা অনেকক্ষণ চললো, এরকম নৌকা চলতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে মাঝি কি করলো, আপনার মাঝি মনে একটু সন্দেহ জাগলো, কারণ মাঝি দেখতেছে যে এই দুইটা মানুষ উঠার পর নৌকাটা অনেক ভার হয়ে গেছে, প্লাস এই দুইটা লোকই বারবার মাথা নিচু করে, কি জানি করে। তো উনি কি করলো, ওনাতে আগে একটু ডাউট ছিল ওনাদের সম্পর্কে, নিতে চায়নি। তো উনি কি করলো, উনি ওই যখনই আপনার নৌকাটা, তো তখন মাঝ নদীতে, উনি নৌকাটার বৈঠাটা ছেড়ে যখন হারিকেনটা সামনের দিকে আনলো, তখনই দেখা গেল যে মানে আপনার পুরা কাফনের কাপড়টা লাল হয়ে গেছে। আর আপনার ওই দুইজনের মধ্যে যে একজন সামনে ছিল, উনিও আপনার পেছন দিক তাকাইছে। তাকানোর পর তো দেখতেছে যে তার পুরা মুখ রক্তে মানে ভরা, এমন অবস্থা, রক্ত পড়তেছে। তো এটা দেখার পর তো সবাই মানে হতভম্ব হয়ে গেছে। পরে ওই দুইটা কি করছে, ওই মানে যেটা মাথার কাছে ছিল ওইটাও, এই দুইজন ঠিক ব্যাঙের মতো লাফ দিয়ে পানিতে নেমে গেছে সবার সামনে। তখন তার কিছু করার নাই। পরে ওদেরকে আর তো পানিতে খুঁজে পাওয়া যায় নাই। পরে লাশের কাফনে কাপড় সরায় দেখে যে লাশের মাথা থেকে বুকের এক সাইড নাই, আর পা থেকে হাঁটু পর্যন্ত নাই। তো পুলিশ বলল যে এখন যদি আমরা এই লাশ নিয়ে যাই তো কেউ এটা বিশ্বাস করবে না এই কাহিনী বললে, আর এটা পোস্টমর্টম করার মতো এখন কিছু আর নাই। এক কাজ করো, নৌকা আবার ঘোরায় চলো, যে জায়গায় এই ওনাদের বাড়ি ওখানে নিয়ে চলো। পরে নৌকা ঘুরে বাড়ি নিয়ে আসলো। আসার পরে তাকে
কোনো রকম গোসল টোসল দিয়ে জানাজা দিয়ে কবরস্থ করা হইল। তো এটা ছিল আপনার ফার্স্ট ঘটনা। আশা করি আপনাদের এটা ভালো লাগছে। গল্পগুলো বা কাহিনীগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টস করবেন। আমরা কমেন্টসের অপেক্ষা থাকি, কারণ আমরা যে আপনাদেরকে এই এতগুলো এপিসোড শোনালাম, কেমন হলো জানলে আমাদেরও ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, এখন আমি সেকেন্ড ঘটনায় চলে যাব। সেকেন্ড ঘটনাটা একটা ইমেল। এই ইমেলটা আমাকে পাঠিয়েছে জয়। উনি এইবার আপনার ভার্সিটিতে পড়তেছে, অনার্সে। তো উনি যেভাবে ইমেলটি আমাকে পাঠিয়েছে ঠিক আমি সেইভাবে বলার চেষ্টা করব আপনাদের। তো আমি জয়, আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো আমি তখন টাঙ্গাইলে থাকি, ওনার দেশ টাঙ্গাইল আর কি। তো টাঙ্গাইল থাকাকালীন আমাদের বাসায় অনেক, তখন রাত প্রায় আপনার কয়টা বাজবে, 12টা এরকম বাজে, 12:30। হঠাৎ পাকের ঘরে অনেক শব্দ। তো অনেক শব্দ, আমি বেরোইলাম, আমার চাচা, আমার বাবা সবাই বেরোইলো। বেরোনোর পরে আমরা পাকের ঘরে যেয়ে দেখি যে একটা শিয়াল আসছে, সব কিছু তছনছ করে ফেলতেছে। তা আমরা চিন্তা করলাম তাহলে শিয়ালটা আটকানোর ব্যবস্থা করি, নাহলে তো সব শেষ করে ফেলবে। তো যখন আটকেতে গেছি, 2 দরজা, মানে 2টা পার্টের যে দরজাগুলো হয় সেই দরজা, যখন 2 পার্ট লাগাইতে যাব, ওই শিয়ালটা বেরোনোর চেষ্টা করাতে ওর গলাটা ওই 2 দরজার মধ্যে চলে আসে। তো এনি হাউ শিয়ালটা তখন মারা যায়। তখন আমার বাবা বলে যে শিয়ালটাকে পাশের যে জঙ্গল আছে ওখানে ফালাই দিয়ে আসি, নাহলে তো সমস্যা হয়ে যাবে, এখানে তো রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, পোকামাকড় হবে। তো ঠিক আছে, যাবে। তো আমার যে ছোট বোন, ও খুব মানে বাবার সাথে যাবে, কান্নাকাটি শুরু করলো। তো যাই হোক, গেল। তো আমার ছোট বোনও গেল। তো শিয়ালটা পাশের জঙ্গলে ফালাই দিয়ে আসলো। তো ফালাই দিয়ে আসার পরে রাতে মোটামুটি ভালোই গেল, কোনো সমস্যা হয়নি। সেকেন্ড রাত থেকে আমার মানে বোন স্বপ্ন দেখে যে ওকে কে জানি মারতে আসে, ওকে কে জানি বারবার বলে যে তোকে আমি নিয়ে যাব, তোকে আমি নিয়ে যাব, এগুলো স্বপ্ন দেখে। আর অনেক কান্নাকাটি করে, আর বলে এখানে আমি থাকবো না, পাশের জঙ্গলে আমি চলে যাব, শুধু এটা বলে। তো এইভাবে চলতে তো আমরা 2-1টা কবিরাজ দেখাইলাম, কোনো কাজ হয় না। পরে আমরা আপনার খবর পেলাম যে আপনার ঢাকার যে নবাবগঞ্জ উপজেলা, ওখানে এক আপনার কবিরাজ আছে, উনি খুব ভালো, ওনার কাছে অনেকেই যায়, আমরা গেলে হয়তো বা ভালো হবে। তো আমি, আমার বাবা মা আর আমার বোন, আমরা পরের দিনই রওনা দিলাম। তো পরের দিন রওনা দেওয়ার পরে আমরা ওই কবিরাজ ওখানে পৌঁছানোর পর দেখলাম অনেক মানুষ। তো একটা সময় আমাদের সিরিয়াল আসলো, আসার পরে আমাদের একটা রুমে নিয়ে গেল। তো রুমের মধ্যে ঢোকার পর দেখি একটা গোল একটা বৃত্তর মতো আঁকা, এখানে আমার বোনটাকে বসাইলো। তো বসানোর পরে কবিরাজ সব কিছু বলে দিল যে আপনার ওখানে যাওয়ার পরে ওকে আপনার জিন আসর করছে। তো উনি কিছু ট্রিটমেন্ট দিয়ে দিল, কিছু পানি পড়া, তেল পড়া দিয়ে দিল। যাই হোক, বললো যে সমস্যা নেই, এরপর আর কিছু হবে না। তো তারপরে আমরা বোনকে আমরা নিয়ে আসলাম, যাক মোটামুটি ভালোই কাটতেছিল। মাসখানেক পরে এটা আবার দেখা দিল।
আবার সেরকম করতেছে, চলে যাবে বাইরে, জঙ্গলে যাবে, এগুলো বলতেছে। পরে আমরা আবার সেই নবাবগঞ্জে সেই কবিরাজে ওখানে গেলাম, যা বললাম সব কিছু। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। পরে সে তার জিনের মাধ্যমে খবর নিল যে যেই জিন আমার বোনের উপর ভর করছিল ওই জিন এটা না, ওই জিনকেও ডাকা হইল। ওই জিন তখন কবিরাজকে বলল যে ঠিক আছে, আমি ওর পছন্দ করি, কিন্তু আপনি বলার পরে আর আমি ওর উপরে আসেনি, আমি অনেক দূরে চলে গেছি। কিন্তু ওনাদেরই পরিচিত ওনার মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করছে, ওর চুল, নখ, কাপড় এগুলো দিয়ে। আপনি যদি বলেন তাহলে আমি এগুলো আইনে দিই, আপনি এগুলো আনার পরে ধ্বংস করে দিন। ঠিক তার মনে করেন 10 মিনিট হবে, পরে দেখলাম যে হ্যাঁ, একটা পুটলির মধ্যে আমার বোনের কাপড়, কাটা, তাবিজ, তারপরে আপনার নখ, তারপর চুল, এগুলো পরে কবিরাজ সাহেব এগুলা আপনার পুড়িয়ে ফেললো আমাদের সামনে। তারপরে উনি বলল দেখেন, আপনারা যেহেতু একবার আপনার মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আবারও হইতে পারে, আপনারা সাবধানে থাকবেন আর আপনাদের বাড়িটা বন্ধ করে নেবেন। আর উনি কিছু অ্যাজ ইউজুয়াল যা করে সেগুলো করলো, ট্রিটমেন্ট দিল। আলহামদুলিল্লাহ, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এটা ছিল আপনার দ্বিতীয় ঘটনা। তো আজকে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলবো, 3 নাম্বার। আমি সবসময় 2টা বলি, আজকে 3টা বলবো। তো 3 নাম্বার যেই ঘটনাটা, এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। তো ওনার গ্রামে ঘটনা এটা। ওনার গ্রাম হলো আপনার সিলেট শ্রীমঙ্গলে উনি থাকে, আমাদের আগে আসা যাওয়া ছিল। তো ঘটনাটা ওখানে মোটামুটি ভালোই প্রচলিত। তো ঘটনাটা নানা নাতিকে নিয়ে। তো আপনারা জানেন যে গ্রামের মানুষ প্রায় সন্ধ্যার পরে যারা মুরব্বীরা চায়ের দোকানে আড্ডা দেয়, চা খায়, কথাবার্তা বলে। তো ওনার নাতি একদিন মানে খুব রিকোয়েস্ট করে নানাকে, নানা আজকে তোমার সাথে আমি যাব, তোমরা চাটা খাও, কথাটা বলো, আমি তোমার সাথে বাসায় আসবো। তো নানা বললো আচ্ছা চল। তো নানা ভাত টাত খেয়ে মনে করে 9টা, 9:30, 10টার দিকে চায়ের দোকানে নাতিকে উদ্দেশ্য করে রওনা দিল। তো যাওয়ার মধ্যে আপনার বাঁশঝাড় পড়ে কিছু, তারপরে একটা বিল পড়ে। তো যাইতেছে তো নাতি দেখতেছে যে একটা কুজা লোক সামনে থেকে আসতেছে। তো স্বাভাবিক ব্যাপার, ও ছোট মানুষ, 10-12 বছর। উনি বলে নানা না, ওই দেখো একটা কুজা লোক আসতেছে। তো নানা বলে কই কুজা লোক আসতেছে? বলে হ্যাঁ ওই যে সামনে। আরে আরে নাই, কই কুজা লোক, চল হাট। তো হাঁটতে হাঁটতে যখন কুজা লোকটা ওই ওনার নাতি সামনের দিকে চলে আসছে, কুজা লোকটা ওনার নাতিকে ধাক্কা মারে চলে গেছে। তো তখন ওই নাতি পিছন দিকে তাকায়, দেখে সে ধানের যে শীষ বা ধানের যে উঁচা যে শীষটা থাকে উপরের, এই ধানের উপর দিয়ে হাইটে চলে যেতেছে। ধান খেতে নিচ দিয়ে না, মানে মাটি দিয়ে না, উপর দিয়ে। তখন নাতি বলতেছে না না, আমার এই লোকটা আমাকে ধাক্কা দিল, আর ওই যে জমি যে ধানের উপরে হাইটে যেতেছে। তো নানা বলে তোর মাথা নষ্ট হয়ে গেছে, তুই দেখতেছ, আমি তো দেখতেছি না, চল তো আমার সাথে। তো যাক, নাতি এখন কী করবে, নাতি ছোট মানুষ। নানার সাথে পরে দোকানে গেল, ওখানে সবার সাথে কিছুক্ষণ বসে টসে, তা ওখানে যখন গেল তখন তো লাইট ছিল। তো লাইটে দেখে যে নাতির নাক দিয়ে একটু রক্ত পড়তেছে, ধাক্কা মারছে। তো পশু টসু করে দিল, বললো যে আমি যে বললাম তোমারে যে লোকটা আমাকে ধাক্কা মারছে, দেখছো আমার ধাক্কা মারে আমার নাক দিয়ে রক্ত বের করে দিছে। আর বলে আর না, অন্য কোনো কারণে হয়তো বা। যাই হোক, তারপর ওরা রাতে বাসায় চলে আসলো।
তো বাসায় আসার পরেই আপনার ওদিনই আপনার ওই নাতি স্বপ্ন দেখতেছে ওই ওই কুজা লোকটাকে। কুজা লোকটা বারবার এসে ওটা ধাক্কা দিয়ে চলে যায়, আরও খাট থেকে পড়ে যায়। তোর বাবা মা চিন্তা করে কী ব্যাপার, ও খাটতে বাবার পড়ে যায় কেন? তো ঘটনাটা বলে বাবা মাকে যে আমি এরকম একটা কুজা লোক দেখছি, ও এখন আমার স্বপ্নে আসে, স্বপ্নে এসে আমাকে ধাক্কা দেয়, আমি খাটতে পড়ে যাই। সবাই চিন্তা করে যে ও ছোটো মানুষ, কি না কি দেখছে। তো এইটা দিন দিন আর কি আপনার বাড়তেই থাকে জিনিসটা। ও পরে আপনার পাশের যে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে দেখায় বাচ্চাকে। তো বাচ্চাকে দেখানোর পরে উনি আপনার পানি পড়া দিয়ে দেয়, ঝাড়ফুঁক করে দেয়, তারপর কয়েকদিন ভালো থাকে। তো এরকম হওয়ার পরে আপনার একদিন রাতে, তখন মোটামুটি বেশ রাত, ও দেখতেছে যে ওর ঘরে কে জানি একটা খুব চিকন লিকলিকে একটা অবয়ব, কিন্তু এটা কুজা, ওর পাশে আসতেছে আর বলতেছে যে তোকে আমি নিয়ে যাব, এটা শুনতেছে। তো এরকম হওয়ার পর ওর বাবা মাকে আবার বললো যে আবার তো এটা এখন তো আমার চোখে দেখা দেয় বাসা রুমে। তোর বাবা মা চিন্তা করলো না, এটা তো অনেক মানে হাই লেভেলে চলে গেছে, এখন এটাকে তো যদি আমরা ঠিক না করি তাহলে তো বাচ্চার প্রবলেম হবে। তো তারা আপনার আবার হুজুরের কাছে গেল। পর হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর তাকে বললো যে ঠিক আছে, আপনি এক কাজ করেন, ওকে নিয়মিত নামাজ পড়তে বলেন, আর আমি কিছু আপনার আমল করতে বলি, এগুলো বলেন, ইনশাল্লাহ এটার হবে না। তো এইভাবে মোটামুটি আপনার করার পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার মনে করেন প্রায় 5-6 বছর কেটে যায়, এর মধ্যে আর কোনো সমস্যা হয়নি। তখন একটু বড় হয়ে গেছে। তো 5-6 বছর পরে ও যখন একা শুয়ে আছে রাতে, তো ও দেখতেছে যে মানে খাটের সাইড দিয়ে একটা হাত ওকে প্রায় এসে ধরে গলার মধ্যে, আবার ছেড়ে দেয়। তো ও চিন্তা করতেছে না, এই হাতটা আমি ধরবো, দেখবো এটা কি। তো ঠিক এরকম একদিন ও জাগনা, ওই হাতটা ঠিক ওর গলার এখানে আসছে, ও খপ করে হাতটা ধরে ফেলছে। ধরে দেখতেছে হাতটা অনেক চিকন আর কালো কুচকুচে। এটা দেখার পরে ও যেই চিৎকার দিতে যাবে, ওই খাটের নিচ থেকে ওইটা ওর বুকের উপরে আসা ওর মুখ আপনার জাতাতে ধরছে, যাতে ও চিৎকার না করতে পারে। তো এইভাবে অনেকক্ষণ ওর সাথে আপনার ধস্তাধস্তি চলছে অনেকক্ষণ। তো ও তো একদম কাহিল হয়ে গেছে, ওইটাও মনে করেন ছাড়তেছে না। এই সময় আপনার আজান পড়ে যায়। আজান পড়ে যাওয়ার পর ওটা ভ্যানিশ হয়ে যায়। তো সকালবেলা হওয়ার আগেই ও যখনই ওটা চলে সাথে সাথে ওর বাবা মা রুমে গেছে, যাইয়া ওনাদেরকে জাগাইছে, জায়গায় পুরা কাহিনীটা বলছে, এবং ওর গলা যে দাগ, এই দাগগুলোও দেখাইছে। পরে ওনারা এক তান্ত্রিকের কাছে ওনাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তান্ত্রিক বলে যে ঠিক আছে, ওই হুজুর আপনাদেরকে ঠিক চিকিৎসাই করছে, কিন্তু এটা রেস্টটা রয়ে গেছে, যার জন্য এটা 5-6 বছর পর আবার ফিরে আসছে। আমি একটি স্থায়ী সমাধান দিয়ে দিতেছি, এটা যদি না যায় তাহলে আমি আপনাদের বাড়ি বন্ধ করে দিব। তো তান্ত্রিক এর কথা মতো তারা বাড়ি চলে আসলো। আসার পরে সেটা তাকে দেখা দেয় না, কিন্তু স্বপ্নে আসে। তো স্বপ্নে 2-3 দিন আসতেছে, পরে তারা আবার তান্ত্রিক কাছে গেল। তো যাওয়ার পরে তান্ত্রিক চিন্তা করলো না, এটা তো এভাবে যাবে না। তো ওটাকে ডাকা হইল। ডাকানোর পরে ওটা না কোনোভাবেই ওই ছেলেকে ছাড়বে না। পরে তান্ত্রিক তাকে একটা বয়ামের মধ্যে বন্দি করলো আর বলল যে আপনাদের বাড়িটা আমি বন্ধ করে দিব। তো বাড়ি বন্ধ করে দিল, আর ওই বয়ামের মধ্যে ওই জিনটাকে সে বন্দি করে ফেললো।
তো বলে আর কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ভবিষ্যতে আর কোনো সমস্যা হয়নি, এখনও তারা ভালো আছে। তো এই ছিল আমার আজকের 3 নম্বর ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আজকের মতো এখনই বিদায় নিব, কিন্তু বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইক, কমেন্টস করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনেক কষ্ট করে গল্পগুলো জোগাড় করি এবং অনেক গল্প আমাদের জোগাড় করা আছে। ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন এখন যেভাবে করছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।